যাক, তুই তো টেনশন করিস কেন? করবো না টেনশন। তোর কোনো আইডিয়া আছে গাড়ির দাম কত হবে? 50 লাখ হবে। আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে তো যাক, দেখি কোন পুলিশ আমাকে ধরে বলে জান্নাতুলের হাত ধরে আদিবার সামনে দিয়ে চলে আসলাম। আর বেচারি বসে বসে কান্না করছে। জান্নাতুল শুধু চিন্তা করে যাচ্ছে। আমার গাড়ি ভাঙা দেখে সবাই অবাক। কিছুক্ষণ পরে ভার্সিটিতে পুলিশের গাড়ির একসাথে একটা ভদ্রলোক ও আদিবা দৌড়ে গিয়ে ভদ্রলোককে আমাকে দেখিয়ে দিল। লোকটা আমার কাছে এসে আমার গালে 2টা চড় মেরে বলে, তুমি জানো এই গাড়িটা আমার মেয়ের খুব পছন্দের গাড়ি ছিল, কিছুদিন আগেই শোরুম থেকে কিনে দিলাম, আর তুই সেই গাড়িটাই নষ্ট করে দিলি বলে। আমার কলারটা ধরে নিয়ে গেছে পুলিশের কাছে। কি রে, তুই মাস্তানি করেছিস? আজ বুঝতে পারবি মাস্তানির ফল কি হয়। স্যার, আদি কোনো দোষ করে নাই। আদিবা তো আদিকে ল্যাং মেরে ফেলায়, আর আদি কপালটা ফুলে যায়, তাই রাগের বশে সে এইটা করে বসে। ওই মেয়ে, যাও এখান থেকে যাও। বলে জান্নাতুলকে পাঠিয়ে দিল আর আমাকে বলে আমার বাড়ির নাম্বারটা কল দিতে। বাড়ির নাম্বার দিয়ে কি হবে বলেন? আমি যা করছি তার ঠিক কাজটা করছি অফিসার। চুপ কর। সাথে ভদ্রলোকটা বলে, কি এমন করছে ছোট লোকটা? আমার মেয়ে শখের জিনিসটা নষ্ট করে দিয়েছে, তাকে নিয়ে চলেন। কি হলো, দে নাম্বার। আমি কিছু না বলে আমার ফোনটা বের করে ডিআইজি আঙ্কেলকে কল দিয়ে পুলিশ অফিসারের কাছে দিলাম। তখন পুলিশ অফিসার, ওই তুই কে রে? তাড়াতাড়ি করে গাড়ির জরিমানা নিয়ে ভার্সিটিতে চলে আয়, আর না হয় তোদের সবাইকে ধরে নিয়ে এমন মামলা দিয়ে দিমু আর কখনো বের হতে পারবি না। ওই তুমি কে? আমি ডিআইজি বলছি। তুমি কোন থানার পুলিশ অফিসার? পুলিশের হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে মাটিতে। পরের আগে ফোনটা আমি ধরে নিলাম আর আমি ডিআইজির সাথে কথা বলছি। ডিআইজি স্যার বলে, ভদ্রলোককে বলে এই গাড়িটা আপনার মেয়ে চালায়, তাই না? কয় তারিখে কিনে দিছেন? সাথে সাথে পুলিশ আমাকে ছেড়ে দেয়। আদিবা ধরে ফেলে তা দেখে তো সবাই অবাক। ভদ্রলোক বলে, কি হচ্ছে? মামলা করলাম আমি, আপনাকে আনছি আমি ওই মাস্তানকে ধরার জন্য, বাট আপনারা আমার মেয়েকে ধরছেন, মানে কি আপনাদের মাথা ঠিক আছে তো? আপনার মেয়ের নামে মামলা হয়েছে, 7 দিন আগে মার্ডার মামলা। এই ছেলেটাকে মারার চেষ্টা করছিল। এই ছেলেটা জানে বেঁচে যায়, বাট তার হাতে সমস্যা হয়, তাই ছেলেটা রাগের বশে গাড়ির গ্লাস ভেঙে। এখন আমরা আপনার মেয়েকে ধরে নিয়ে যাব যতক্ষণ না মামলা তুলছে। ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞেস করে যে পুলিশ যা বলছে তাকে ঠিক কিনা। আদিবা আমতা আমতা করে শুরু করে তাতে ভদ্রলোক বুঝে যায়। আমার কাছে এসে বলে, বাবা তুমি আমার ছেলের মতো, তাই ওই সময় তোমার গায়ে হাত তুলেছি। সরি বাবা, তুমি আমাকে মাফ করে দিও, না বুঝেই তোমাকে একটা থাপ্পড় মেরে দিলাম। আমি বললাম, আরে আঙ্কেল, ক্ষমা চাইতে হবে না, আপনি তো বলছেন যে আমি আপনার ছেলের মতো। তখন লোকটা বলে, আমার মেয়েটাকে মানুষ বানাতে পারি নাই বাবা, মামলাটা তুলে ফেলো, যদি টাকা লাগে তাহলেও আমি তোমায় টাকা দেব। তখন একটা ওসি এসে বলে, এই যে মিস্টার, আপনি কাকে টাকার গরম দেখাচ্ছেন? জানেন কে উনি, কার ছেলে? তখন আমি পুলিশ অফিসারকে থামিয়ে দিয়ে ভদ্রলোককে বলি, আপনার মেয়ের বিরুদ্ধে মামলা আমি তুলে নিব, বাট আপনার মেয়েকে এটা শুধু বলতে বলেন যে আমার কাছে এসে সবার সামনে সরি বলতে, তাহলে আমি মামলা তুলে নিব। আদিবার বাবা সাথে সাথে একটা থাপ্পড় মেরে বলে, যাও বলছি, ছেলেটার কাছে সরি বলো। আদিবার আগে ফুলিয়ে আছে আমার সামনে এসে আমাকে সরি বলে। আমি কিছু না বলে দাঁড়িয়ে আছি। আদিবা আমার সামনে থেকে চলে যায় আর পুলিশকে বলে মামলাটা আমি তুলে নিলাম, সব এখানে শেষ বলে পুলিশ চলে যায়। তখন জান্নাতুল, ওই আদি, বুঝলাম না কি থেকে কি হলো, আমাকে একটু খুলে বলতো কি হয়েছিল এতক্ষণ। আদিবা যে কিনা এত এত অহংকার মনের মধ্যে, সেই মেয়ে তোকে সরি বলতে বাধ্য হয়েছে? এত কিছু জানতে হবে না তোর, এখন চল ভিতরে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। চল, বাট আজকে কোনো কিছু আমি বুঝলাম না কি হলো। আমি বললাম, আগে চল ক্লাস করে নিই, তারপরে না হয় পরের দিন জানাবো বলে ক্লাসে চলে আসলাম। সবাই আমাকে দেখে চুপ হয়ে গেছে। আমি আমার সিটে বসে পড়লাম। এরই মধ্যে স্যার চলে আসলো। স্যার এসে আমাকে বলে,
আদি, তুমি দাঁড়াও তো। আমি দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বলে, কি হয়েছে আজকে তোমার আর আদিবার মধ্যে, একটু বলবা? আর গাড়িটা কেন নষ্ট করছো? স্যার পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন আমাকে একটা গাড়ি ধাক্কা মারে। তখন ক্লাসের সবাই অবাক। তখন আমি আবারও বলতে থাকলাম। যখন আমাকে ধাক্কা মারে তখন আমি অল্পের জন্য বেঁচে যাই, বাট আমার হাত মচকে যায়। তার জন্য আমি 1 সপ্তাহ শুধু বিছানা ছিলাম। 1 সপ্তাহ পরে আমি ঠিকই হই, বাট আমার আব্বু তখন পুলিশকে কল দেয় আর মামলা করে। আমি গাড়ির নাম্বার আর কালারটা আমার মনে ছিল, তার উপর ভিত্তি করে আমার মামলাটা নেওয়া হয়। আজ যখন আমি ভার্সিটিতে আসি, এখন আদিবা দাঁড়িয়ে আছে, আমি যখন তার সামনে দিয়ে যাচ্ছি তখন সে আমাকে লেগ মেরে ফেলায় আর আমার কপালটা ফুলে যায়। আর যখন দেখলাম আমি গাড়িটা, তখন তো আমার পুরো মাথা গরম হয়ে যায় আর ডাকের বসে তার গাড়িটা নষ্ট করে ফেলি। তারপর কাহিনীটা সবাই দেখছে। আচ্ছা, বাদ দাও এখন, সবাই মনোযোগ দিয়ে বোর্ডের দিকে তাকাও। আমরা সবাই স্যারের কথা শুনছি। হঠাৎ করে জান্নাতুল আমাকে কলম দিয়ে খোঁচা মেরে বলে, ওই কুত্তা, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেলেও আমাকে জ্বালানি না কেন? আরে হেমনে জানাই নাই। আদিবাকে একটা শিক্ষা দেওয়া দরকার। বাপের টাকা বেশি তাই অহংকার দেখায়। তোর বাপের টাকা আছে তাই দেখায়, তাতে তোর সমস্যা কি? যা বাবা, যার জন্য করি চুরি সে বলে চোর। তোর জন্য বললাম যে তাকে একটা শিক্ষা দেওয়া দরকার, আর তুই আমাকে, যা তুই কথা বলবি না। আমি তো তোর সাথে মজা করছি, তুই রাগ করিস কেন? আরে আদিবাকে শিক্ষা দেওয়া আমার দরকার নাই। একদিন সে তার নিজের সব ভুল বুঝতে পারবে। সামনে তাকিয়ে দেখি স্যার আমার সামনে। কি এটা কি গল্প করা জায়গা নাকি? যাও, এক্ষুনি ক্লাস থেকে বের হবে যাবে তোমরা দুজনই, যাও। জি স্যার বলে জান্নাতুলকে নিয়ে বের হলাম আর বললাম, তোর জন্য স্যার ক্লাস থেকে আমাকে বের করে দিছে। বারে, আমি কি করছি? আমি যদি বলি তোর জন্য আমাকে বের করে দিচ্ছে? আমার জন্য তোকে বের করছে? কুত্তি, তুই তো আগে আমাকে কোচা মারছ। আমি তোকে খোঁচা মারছি? তুই কথা বললি কেন? তুই কথা না বললে আমাদেরকে আজকে ক্লাস থেকে বের করতো না। ওরে সাত চুন্নি, তুই কোচা মারবি আর আমি চুপ করে থাকবো? থাকবি, তুই চুপ থাকবি কুত্তা। আমি কুত্তা হলে তুই সাত চুন্নি। আদি বাসায় যেতে হবে রে আমার এখন। কেন, আজকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে নাকি? আরে না, আব্বুর শরীরটা ভালো না, তাই যেতে হবে রে। ওকে যা। জান্নাতুলকে একটা রিক্সা তুলে দিলাম আর আমি বাসে করে বাসা চলে আসলাম। এসে কলিং বেল দিতে আম্মু দরজাটা খুলে দিল। কি রে বাপ, তোর কি শরীর খারাপ নাকি রে? আর তোর কপালে কি হয়েছে? এইভাবে ফুলে আছে কেন? তোর বাপকে আমি কল দিচ্ছি এখনই। আম্মুকে ডাক দিয়ে বলি, আম্মু কি শুরু করেছ? আসার সময় ওপর দিক দিকে তাকিয়ে হাঁটছি, হঠাৎ করে একটা গাছের সাথে ডাকাকে কপালি অবস্থা। সত্যি বললে জানি না আম্মু কি করতে, আর আব্বু জানলে এই মেয়ে আর বাপকে দৌড়ে নিয়ে আসতো আর কি কি করতো আল্লাহ জানে। কপালেরটা না হয় গাছের সাথে ধাক্কা খেয়ে এমন হলো, বাট গালটা কেমন কেমন যেন হয়ে আছে। মনে হয় তোকে কেউ চড় মারছে। আমি তোমার একমাত্র ফুলাতো, তাই তো তুমি এত টেনশন করছো। আম্মু আচ্ছা, মারিয়া কি স্কুলে গেছে নাকি? আরে না, কাল থেকে মারিয়ার পরীক্ষা শুরু, সে পড়ছে, আর তুই কাল থেকে মারিয়াকে নিয়ে যাবি, কেমন? আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম, বলে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিয়ে গেম খেলছি। হঠাৎ করে একটা ফোন আসলো আননোন নাম্বার থেকে। আমি ধরে নেই, আবার দিল। আমি ফোনটা দৌড়তে অবাস থেকে একটা মিষ্টি কণ্ঠ বেসে উঠলো। হ্যালো, আপনি কি বিজি নাকি? এত সুন্দর একটা কণ্ঠ শুনে আমি চুপ হয়ে আছি। কি হলো, কথা বলছেন না যে? বিজি নাকি আপনি? হ্যাঁ, না মানে হ্যাঁ না মানে বুঝলাম না। না মানে কি আপনি? কেন, অপরিচিত কারোর সাথে কথা বলেন না নাকি আপনি? জি, অপরিচিত কারোর সাথে কথা বলি না। ও, এই কারণে আপনি আমার কলটা রিসিভ করেন নাই? জি, এবার বলেন কে আপনি, পরিচয়টা দেন। আমি মেঘ কন্যা। মেঘ কন্যা মানে? সাথে সাথে কল কেটে দিল। আমি সাথে সাথে কলটা দিই, বাট বন্ধ বলছে। কেয়ার করার, বাট এত সুন্দর কণ্ঠ আমি আগে মনে হয় শুনি নাই। আমি আবারও ওইটায় ট্রাই করলাম, বাট কাজ হচ্ছে না। তাই আমি নিচে গিয়ে দেখি আম্মু বসে বসে টিভি দেখছে। আমি আমার কাছে গিয়ে বসি। কিছু বলবি তুই?
না আম্মু, ভালো লাগছে না, তাই তোমার কাছে আসলাম। কিছু খাবি তুই? আপেল, কমলা, কলা বল, খেলে আমি এনে দিই। না আম্মু, কিছু কামো না। আচ্ছা যাই, আমি রুমে ঘুমাবো বলে উপরে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম কাটে। বাট আজকে মারিয়ার সাথে কথা বলি নাই। ভার্সিটি থেকে আসার পরে মারিয়া পরীক্ষা, তাই মারিয়ার রুমে যাওয়া হয় নাই। আমি আমি এই মেয়ের কথা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে দেশে হারা হয়ে গেলাম জানি না। স্বপ্নের মধ্যে ও একটা মেয়েকে দেখতে পেলাম, বাট শুধু পিছনটা সামনে দিয়ে মুখটা দেখা যাচ্ছে না। আমি তখন তাকে জিজ্ঞেস করি, কে তুমি? তখন সে বলে, আমি মেঘ কন্যা। আর কণ্ঠটা পুরো সেম। আমি সাথে সাথে দৌড়ে তার সামনে যাই। তার মুখখানা দেখা যাচ্ছে না। তার চুলগুলো বাতাসে উঠছে। আমি চুলগুলো সরাতে যাবো, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। আসলে ঘুমটা ইচ্ছে করে ভাঙে নাই, আমার ঘুমটা জোর করে ভাঙছে। মানে আমার বোন মারিয়া ডাক দিছে। আমি বললাম, মারিয়া বলে চিল্লানি দিলাম। তখন সাথে সাথে আম্মু বলে, কি হয়েছে বাপ? তোমার মেয়ে আমার এত সুন্দর স্বপ্নটা প্লাস ঘুমটাই দুইটা ভেঙে দিয়েছে। কি করতে মন চাইছে এখন? এই জন্য এত বড় চিল্লানি দিতে হয়? তোর আব্বু তো ভয় পেয়ে গেছে, আসতে চাইছিল, আমি আসতে দেই নাই। আম্মু, তোমার মেয়েকে নিয়ে যাও তো এখন। চলে যাচ্ছি, আর থাকুম না আর তোর রুমে, ডাকুম না আর তোরে। তুই না রাখলে আমি কষি, যা তুই। আম্মু আর মারিয়া চলে গেল। আমি আবারও শুয়ে পড়লাম, তাকে স্বপ্নটা দেখতে পাই কিনা। বাট শুয়ে আছি কিন্তু ঘুম তো আর আসে না। ওই পাশ এই পাশ করছি, বাট ঘুম আসে না। আমি কাঠ থেকে উঠে হাত মুখ ধুয়ে মারিয়ার রুমে গিয়ে একটা কাশে দিলাম। তাতে মারিয়া, ওই আমার রুমে কি তোর? যা রুম থেকে। দেখতে এসেছি পড়িস কি না। কাল না তোর পরীক্ষা আছে? আচ্ছা, এই সময় আমাকে ডাকলি কেন বলতো? এমনি ডাকছি, যা এখন। মারিয়া, তুই কি রেগে আছিস নাকি? প্লিজ রাগ করিস না। এই ওই সময় মাথা ঠিক ছিল না, এখন বলতো কেন ডাকছিলি? ভাইয়া ফুচকা আর ঝালমুড়ি খামু। আচ্ছা তুই পর, আমি তোর জন্য নিয়ে আসবো, ওকে? এই বলে আমি বাসার বাইরে গেলাম। একটা ফুচকার দোকানে গিয়ে দুইটা ফুচকা বেশি করে জাল দিয়ে পার্সেল করে দেন। তারপরে একটা ঝালমুড়ি নিলাম। ওইগুলো নিয়ে আমি বাসায় আসলাম। সোজা মারিয়ার রুমে গেলাম মারিয়াকে দিতে। মারিয়া অনেক খুশি হয়। আমি এগুলো দিয়ে সোজা ছাদে চলে গেলাম। বিকালটা অনেক সুন্দর, যা ছাদে না উঠলে বোঝা যায় না। হঠাৎ করে আমার ফোন বাজতে শুরু করলো। দেখলাম জান্নাতুল কল দিছে, রিসিভ করলাম। কি রে কুত্তা, একটা কল দিলি না সারাদিনে? মাত্র ঘুম থেকে উঠলাম। তুই এত ঘুমাচ্ছিস কেন রে? কি করবো, ঘুম বাবা তো আমাকে ছাড়ে না। আচ্ছা তুই বাসা থেকে বের হওয়া দি। না, বাসা থেকে বের হতে পারবো না, একটু কাজ আছে। না মানে আজকে আকাশের সাথে দেখা করতে যাবো, তাই বললাম। কি? এক কাজ কর, তুই কালকে দেখা কর, কালকে যাবো। না রে, সে এসে বসে আছে, আমাকে যেতে হবে। আচ্ছা যা, বাট কোনো সমস্যা হলে আমাকে বলিস, কেমন? বলবো। ওকে বলে কেটে দিলাম। তখন একটা কল আসে আননোন নাম্বার থেকে। আমি রিসিভ করে হ্যালো হ্যালো বললাম। অবাক থেকে একটা মধুর ঘন্টা বেসে আসছে। আমাকে চিনছেন? চিনছি, মেঘ কন্যা। বাট কি করে চিনলেন আপনি? এত সুন্দর মধুর মতো কণ্ঠ যার, একবার শুনলে আর বলার মতো না। সেই কণ্ঠটা কি করে বলবো? ও মা, তাই নাকি? আচ্ছা, তোমার নামটা কি একটু বলবা মেঘ কন্যা? বললাম তো আমি মেঘ কন্যা। আপনি কি আমাকে চেনেন? সেটা বলা যাবে না। তোমার বাসা কোথায় মেঘ কন্যা? আমার বাসা মেঘের রাজ্য। ফাজলামি করেন না। ফাজলামি কেন করব? আসবেন মেঘের রাজ্যে। মেঘ কন্যা, তোমার হাসিতে পাগল হয়ে গেলাম। কি করেন আপনি? কেন আপনি বলেন, আমি কি করেছি? আমি কি করে বলবো আপনি কি করেন? কেন তুমি না মেঘ কন্যা? কেন মেঘ কন্যা হয়েছে বলে কি সব জানি নাকি? আচ্ছা বাই। এই না না না, শুনো। বলে। মেঘ কন্যা, তুমি কি আমাকে চিনো কিনা এখনো বলো নাই। সেই উত্তরটা আমি জানতে চাই। ওকে বাই। এই শুনো, কেটে দিল। আমি আবার কল দিলাম, বাট বন্ধ বলছে। কি আর করা, নিচে আসলাম। এসে আম্মুকে বললাম যে কিছু খেতে দিতে। আম্মু আমাকে খাবার বেড়ে দিল আর বলে, ওই সময় তো আমি তোকে
অনেক ডাকছি, তুই তো খেতে এলি না আর বললি খাবি না। এখন এলি খেতে, সব খাবার ঠান্ডা হয়ে গেছে। আম্মু খেতে আসলাম আর তুমি কতগুলো কথা শোনালে। ওকে কামো না। তখন আব্বু আসলো। কি হচ্ছে এখানে? আর আদি, তুই এখন কেন খাবার খাচ্ছিস? এখন ক্ষুধা লাগছে তাই খাচ্ছি। খাও। আচ্ছা, কালকে একটু অফিসে যেতে পারবি তুই? না, কাল থেকে আদি মারিয়াকে স্কুলে নিয়ে যাবে। মারিয়ার এসএসসি পরীক্ষা, তোমার অফিস তুমি সামলাও। ওকে, তাহলে তুই নিয়ে যাস। আর হ্যাঁ, গাড়ি ছাড়া কিন্তু বের হবি না, গাড়ি নিয়ে বের হবি। আমি কিছু বললাম না, কারণ আব্বুর সাথে একটু একটু কথা বলে আমার অ্যাক্সিডেন্টের পর থেকে। আমি চুপচাপ খেয়ে উপরে চলে আসলাম। এসে শুয়ে শুয়ে ফোন টিপছি, তখনই জান্নাতুল কল দিল। আদি, বলো। আদি আকাশ না আমাকে প্রপোজ করছে আজকে। ওয়াও, ভালো তো। তো তুই অ্যাকসেপ্ট করেছিস? করছি। তোকে তো আসতে বললাম, তুই আসলি না। তুই আসলে ভালো হতো। আজকে আমার কাজ ছিল তাই আসতে পারি নাই রে। তবে তোর বিএফকে আমি দেখবো রে, এখন একটু বেজে আসছি, পরে কথা বলবো বলে রেখে দিলাম। আমি মারিয়ার রুমে গিয়ে দেখি মারিয়া পড়ছে। আমি চলে আসলাম মারিয়ার রুম থেকে, চাঁদে চলে গেলাম। পুরো বিকালটা চাঁদে কাটিয়ে সন্ধ্যার সময় চাঁদ থেকে নামলাম। নিচে এসে টিভিটা চেরি কার্টুন দেখতে থাকলাম। একা একা কার্টুন দেখা আর নিজের হাসাটা একটা মজা আছে। আমি কার্টুন দেখছি আর হাসছি। আমি এসে বলে, কি রে আদি, তুই কি বাচ্চা নাকি যে কার্টুন দেখিস? আমি কার্টুন থেকে হাসছি আর বলছি, আমি একটা ছোটো বাচ্চা, আমাকে ডিস্টার্ব করবে না বলে মন দিয়ে কার্টুন দেখছি। কিছুক্ষণ পর আম্মা এসে বলে খাবার খেতে। আমি খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। হঠাৎ কারো ডাকাডাকির আওয়াজ পেলাম। দেখলাম মারিয়া অনেক রেগে আছে। আমি বললাম, কি হয়েছে? তখন মারিয়া বলে, কয়টা বাজে জানিস? 8:20 বাজে। তোকে ডাকতে ডাকতে আমার সব পড়া ভুলে গেছি কুত্তা। তুই উঠ তাড়াতাড়ি। কি বলিস? এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে? ঘুম ঘুম ভাব নিয়ে বললাম। সারা রাত কি করিস? আমি সারা রাত পড়েও তোমার সামনে হাজির, আর তুমি ভাইয়া সারা রাত ঘুমিয়ে কাটিয়ে বলো এত তাড়াতাড়ি রাত শেষ হয়ে গেল। তুমি উঠবা নাকি পানি ঢেলে দেবো? এই না না না, আমি উঠছি, তুই নাস্তা কর। আমি নাস্তা কখন করে ফেলছি, আর তোকে ডাকতে ডাকতে আমার মাথা ব্যথা করছে। লক্ষ্মী বোন, রাগ করিস না। 2 মিনিট সময় বলে এক দূরে বাথরুমের দাঁত ব্রাশটা ও করতে পারি নাই, শুধু কোনো মতো গোসলটা করেছি। বাথরুম থেকে বের হয়ে শার্ট আর প্যান্টটা পরে নিচে গিয়ে হালকা কিছু খেয়ে মারিয়াকে নিয়ে বের হলাম। আদি গাড়ি নিয়ে বের হয় বাপ, মারিয়া বাসে করে যেতে পারবে না, আর বাসে করে যেতে গেলে তার অনেক দেরি হয়ে যাবে বাপ। আম্মুর কথাও সত্যি, মারিয়া বাসে চড়তে পারে না, আবার বাসে গেলে অনেকক্ষণ দেরি হবে, সমস্যা পড়তে পারে। তাই আম্মুর কথা মতো আজ অনেক দিন পরে আব্বুর গাড়িতে উঠলাম। আমি ড্রাইভ করতে পারি তাই আমি নিচে গাড়ি চালাতে শুরু করলাম। তখনই মারিয়া বলে, ভাইয়া আমি সামনে আসি। সামনে আসবি তো আয় বলে মারিয়াকে সামনে বসালাম। তখন আম্মু বলে, বাবা আদি আস্তে আস্তে করে চালাস, সাবধানে চালাবে কিন্তু বাবা। ওকে আম্মু, বিদায় বলে গাড়ি নিয়ে চলে আসলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মারিয়া রেস্ট নিচ্ছে। কিছুক্ষণ পরে মারিয়া স্কুলে চলে আসলাম। গাড়িটা সাইড করে মারিয়াকে বললাম, এই মারিয়া, চলে এসেছি, তোর স্কুলের নাম। নামছি তো। আমিও মারিয়ার সাথে নামলাম। তখন মারিয়া বলে, তুমি কেন নামছো? তোমাকে ভেতরে যেতে হবে না। কেন? আমি গেলে কি হবে? তোর সিটটা খুঁজে বের করে দিমু। আরে ভাইয়া তুমি বুঝতে পারছো না কেন? বলছি তার থেকে ভালো তুমি গাড়ির ভেতরে ঘুমাও। দেখ চল তো বলে আমি মারিয়ার সাথে স্কুলের ভিতরে ঢুকতে সব মেয়েরা আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মারিয়াকে বললাম, কে রে, সবাই আমার দিকে এমন করে তাকিয়ে আছে কেন? তখন মারিয়া বলে, আগেই মানা করেছি স্কুলের ভেতরে আসার দরকার নেই। ওই দিন যে একটা বাজে ছেলে, মানে সভাপতির ছেলেকে তুমি মেরেছো আর তার বাপ বেটাকে পুলিশে ধরিয়ে দিয়েছো, সেই দিন থেকে স্কুলের সব মেয়েরা তোমার উপর ক্রাশ খাইছে। এই জন্য বলছি স্কুলের ভেতরে আসার দরকার নেই তোমার। কি তুই আমাকে আগে বলবি না? বলার সময় দিচ্ছ কই তুমি? এখন কি করবা? ভিতরে যখন এসেছি তখন চল তোর সিটটাও দেখে যাই বলি মারিয়ার সাথে ভেতরে গেলাম আর মারিয়ার সিট খুঁজে পেলাম। মারিয়াকে রেখে আমি বাইরে চলে আসলাম। এসে গাড়ির ভিতরে বসে পড়লাম। তখন জান্নাতুল কল দিল। ওই কই তুই? ভার্সিটিতে কখন আসবি তুই? আছে একটা কাজে, তবে ভার্সিটি যাবো না।
কেন রে, কি কাজ করছিস তুই? আরে আজকে থেকে আমার ছোট বোনের পরীক্ষা, তাই আমি আজকে থেকে ভার্সিটি যাবো না। ও আচ্ছা, ওকে রাখি ফোন। ওকে বলে কলটা কেটে দিলাম। এর মধ্যে মেঘখনা কল দিল, আমি রিসিভ করলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করেন? কিছু করি না তো, বসে আছি। আপনি কি করেন? সেম, বাট আপনি ভার্সিটিতে আসেন নাই। সত্যি করে বলেন তো, কে আপনি? আমি মেঘের রাজ্যের রানী। ফাজলামি করার সময় না, বলেন কে আপনি? কেন, পরিচয়টা জানা কি জরুরি নাকি? না, তবে জানাটা প্রয়োজন। আমি পরিচয়টা জানাতে চাই না। ওকে বাই। এই এই শুনেন না, লাইন কাটবেন না। বলেন, কি বলবেন? লাইন কাটবেন না, আর পরিচয়টা আপনি না দিলে আমি জানতে চাইবো না। প্লিজ লাইনটা কাটবেন না। ঠিক তো, পরে আবার ভুলে যাবেন না তো? আমি ভুলে যাবো না। আচ্ছা, আপনি লাইনটা কেটে আবার সিমটা বন্ধ করে দেন কেন? কারণ ফোনটা আম্মুর। আমার ফোনটা একটু সমস্যা হয়েছে। ফোনটা ঠিক করার জন্য মেকারের কাছে দিছি, কিছুদিনের ভেতরে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, কে কে আছে আপনাদের পরিবারে? সবাই আছে। তোমার পরিবারে কে কে আছে? আমারও সবাই আছে। ওকে, আজকের জন্য বাই। বাই বলে ফোনটা কেটে দিল। আমার একটু ক্ষুধা লাগছে, তাই একটা দোকানে গিয়ে কিছু খেয়ে নিলাম আর একটা চা নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। এসে চা খাচ্ছি, হঠাৎ করে একটা গাছের সাথে ধাক্কা গিয়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে যায়। আমি সাথে সাথে গাড়ির কাছে গেলাম, বাট ওইখানে অনেক লোক হয়ে গেছে, মানুষের জন্য জায়গা যাওয়া যাচ্ছে না। আমি ঠেলাঠেলি করে গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলতে পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেলাম। জানালা দিয়ে ভিতরে গেলাম আর দরজাটা খুলে ড্রাইভারের কাছে যাই। গিয়ে দেখি এ তো হলো। গাড়ির কাছে গেলাম, গিয়ে গাড়ির দরজাটা খোলার চেষ্টা করলাম, খুলতে পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ির গ্লাসটা ভেঙে ফেললাম। জানালা দিয়ে ভেতরে গেলাম আর দরজাটা খুলে ড্রাইভারের কাছে যাই। গিয়ে দেখি কি, এ তো আদিবা। আমি আদিবাকে তাড়াতাড়ি করে আমার গাড়িতে তুললাম আর আমার গাড়িতে তুলে ওকে সোজা হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করে দিলাম। আদিবা মাথা ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ডাক্তার তাকে ব্যান্ডেজ করে দিছে আর স্যালাইন লাগিয়ে দিছে। তখন ডাক্তার বলে, রুগী আপনার কি হয়? আমার ফ্রেন্ড হয়। আপনার ফ্রেন্ডের রক্ত প্রয়োজন, অনেক রক্ত বের হয়েছে, তাই সে এখন অনেক দুর্বল। এ পজিটিভ রক্ত লাগবে, তাহলে সে তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তার, আমার এ পজিটিভ, আমি রক্ত দিছি বলে ডাক্তার সাথে চলে গেলাম। এইখানে আপনি শুয়ে পড়েন। শুয়ে পড়লাম, সাথে সাথে আমার হাতে একটা সুই ঢুকালো আর তারা আমার রক্তটাকে পরীক্ষা করে নিল। তারপর আমার থেকে রক্ত নিল। এর মধ্যে আদিবার বাবা আর মা চলে আসলো। বাবা, আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। ডাক্তার স্যালাইন আর মাথায় ব্যান্ডেজ করে দিছে। রক্তের প্রয়োজন ছিল, সেটা আমি দিয়ে দিছি। ধন্যবাদ বাবা তোমাকে। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না বাবা। আর আঙ্কেল, কিছু বলেন না আপনি? এর মধ্যে রক্ত নেওয়া শেষ। আমি আঙ্কেল আন্টিকে কথা বলার সুযোগ না দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ কিছুক্ষণ পরে মারিয়ার পরীক্ষা শেষ হবে। তাই আমি তাড়াতাড়ি করে চলে গেলাম গাড়িতে। গাড়ির ভেতরে অবস্থা খারাপ, কারণ গাড়ির সিটে রক্ত লেগে আছে। আমি তাড়াতাড়ি করে সিটের রক্ত পরিষ্কার করতে থাকলাম। অনেক কষ্টে কিছুটা পরিষ্কার করেছি, বাট রক্তটা অনেক শুকিয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে মারিয়ার স্কুলের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পরে মারিয়া পরীক্ষা শেষ, অনেক বের হচ্ছে, বাট মারিয়াকে দেখা যাচ্ছে না। সবার লাস্টে মারিয়া বের হলো। আমি গাড়ির দরজাটা খুলে দিলাম। মারিয়া গাড়ির ভেতরে ঢুকে বলে, ভাইয়া, গাড়ির ভিতরে রক্তের দাগ আসলো কোথা থেকে? তোমার কি কিছু হয়েছে নাকি ভাইয়া? আরে না, আমার কি হবে, আমার কিছু হয় নাই। তাহলে রক্ত কোথা থেকে আসলো গাড়িতে? সত্যি করে বলো ভাইয়া, কি হয়েছে তোমার? আরে পাগলি, আমার কিছু হয় নাই। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর আমি গাড়ির ড্রাইভারকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই আর সিটের মধ্যে রক্ত লেগে যায়। তোমার সামনেই কি সব ঘটে? তুমি কেন নিয়ে যেতে গেলা? তো কি হয়েছে, আমি নিয়ে গেছি বলে? কিছু হয় নাই, এখন চলো বাসায়। চল বলে গাড়িতে উঠে মারিয়া আমি গাড়ি নিয়ে সোজা বাসা চলে আসলাম। মারিয়া গাড়ি থেকে নেমে বাসার ভিতরে ঢুকে গেল আর আমি গাড়ি পার্কিং করে চলে আসলাম বাসার ভিতরে। গেলাম তখন আম্মু বলে,
আদি কি হয়েছে রে আজকে মারিয়া স্কুলের সামনে? কিছু হয় না আম্মু, ক্ষুধা লাগছে, খাবার খাম আম্মু। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি খাবার টেবিলে সাজিয়ে রাখছি, কেমন? আম্মু বলে চলে আসলাম রুমে। গিয়ে বাথরুমে চলে গেলাম। গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি মারিয়া আসে নাই। আমি আম্মুকে বললাম, মারিয়া কই? মারিয়া তো রুমে এখনো আসে নাই, গিয়ে দেখ কি করে মারিয়া। ওকে, আমি নিয়ে আসছি বলে মারিয়ার রুমে গেলাম। গিয়ে দেখি মারিয়া ফ্রেশ হয়ে বসে আছে। আমি বললাম, চল নিচে। আম্মু খাবার বেড়ে বসে আছে। ওকে চলো। আমরা দুজন একসাথে নিচে খেলাম। গিয়ে দেখি আম্মু বসে আছে আমাদের জন্য খাবার নিয়ে। আমি এক পাশে আর মারিয়া আম্মুর আরেক পাশে বসে পড়লো। আম্মু আমাদেরকে খাবার বেড়ে দিল। আমি আর মারিয়া খাবার খাচ্ছি, হঠাৎ করে আমার ফোন বাজতে থাকলো। আমি তাড়াতাড়ি করে খাবার খেতে থাকলাম। তখন মারিয়া বলে, আম্মু কিছুদিন থেকে দেখছি ভাইয়ের ফোনে একটু বেশি কল আসছে। তোকে বেশি পাকনামি করতে হবে না, তুই খাবার খেয়ে পড়তে বস যা। সেইটা তোমাকে বলতে হবে না, আমি নিজে থেকেই পড়তে বসবো। তুই বেশি কথা বলিস। তোরে তাড়াতাড়ি করে বিয়ে দিতে হবে, আব্বুকে বলতে হবে। কুত্তা বান্ধব, আম্মু তোমার পোলারে চুপ করতে বলো, নাকি তোমার পোলার মাথায় প্লেট ফাটামু। ফেলে দেখ না একবার, দেখ আমি কি করি তোর। আম্মু বলে, চুপ করবি তোরা, তোদেরকে নিয়ে আমি আর পারছি না। আমি চুপ হয়ে গেলাম, সাথে মারিয়াও। আমি তাড়াতাড়ি করে খেয়ে উপরে চলে আসলাম। এসে থেকে জান্নাতুল কল দিছে। আমি ভাবছিলাম মেঘকন্যা কল দিছে, তাই আরও তাড়াতাড়ি করে আসলাম। জান্নাতুলকে কল দিমু, তখনই আম্মু ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, আম্মু আসছি বলে রুম থেকে বের হয়ে নিচে তাকিয়ে তো আমি অবাক। কারণ হলো নিচে দেখলাম জান্নাতুলকে একটা ফাইল নিয়ে এসেছে, আর আম্মু আমাকে আদি আদি বলে ডাকছে। হায় হায়, নিচে তো আমি যেতে পারবো না, কারণ আমি জান্নাতুলের কাছে এত তাড়াতাড়ি দৌড়া খেতে চাই না। চুপ করে দাঁড়িয়ে আছি, কি করব হঠাৎ মনে হলো মারিয়ার কথা। আমি তাড়াতাড়ি করে মারিয়ার কাছে চলে গেলাম। কিছু বলবা ভাইয়া? তুই ওখান নিচে যাবি, আম্মু আমাকে কেন ডাকে সেটা জেনে আসবি। যদি আমার কথা আম্মু জিজ্ঞেস করে বলবি আমি বাথরুমে, আর কিছু দিতে চাইলে তুই নিয়ে আসবি আমার রুমে, ওকে? ওয়েট, তুমি নিজে যাও না কেন? আমাকে কেন পাঠাচ্ছ? মারিয়া এখন তর্ক করার সময় না, তুই যা আগে নিচে। ওকে যাবো, তার আগে আমার একটা শর্ত আছে। আগে যা, পরে তো সব শর্ত মেনে নেবো, ওকে? মারিয়া ওকে বলে নিচে চলে গেল। তখন আম্মু বলে, তোকে ডাকি নাই, আদিকে ডাকছি, আদি কই? আম্মু ভাইয়া তো বাথরুমে, তাই তো আমি আসলাম। তোর আব্বু ফোন দিছিল, ম্যানেজার অসুস্থ আর এই ফাইলটা অনেক জরুরি, আদিকে বলছে ফাইলটা রাখার জন্য। ওকে আমার কাছে দাও, আমি ভাইয়াকে দিয়ে দেবো। বলে আমার কাছ থেকে ফাইলটা নিয়ে আমার রুমে চলে আসলো। চুপ করে কারে বসে আছি। তখনই মারিয়া, ভাইয়া মেয়েটাকে যার জন্য তুমি নিজে না গিয়ে আমাকে পাঠাচ্ছ? আরে না, মেয়েটা আমার ফ্রেন্ড হয়, তার বেশি কিছু না। সবাই জানে আমি গরিব, আর এই মেয়ে ও জানে আমি গরিব। ওয়েট, ওই মেয়ে মানে তার নাম নেই? কি নাম মেয়েটার? জান্নাতুল। আমি চাই না কেউ আমাকে আমার বাবার জন্য চিনুক বা বাবার টাকার জন্য। আমি চাই সবাই আমাকে আমার নিজের জন্য চিনুক। বুঝেছি। ভাইয়া ফাইলটা আব্বু বলেছে তোমাকে দেখার জন্য। ওকে রেখে যা, আমি দেখে নিচ্ছি। তুই কি পড় বলে মারিয়াকে পাঠিয়ে দিলাম তার রুমে। আমি মনোযোগ দিয়ে পুরো ফাইলটা দেখলাম, কোথাও কোনো ভুল নাই। আমি ফাইল থেকে ফোনটা হাতে নিলাম। হঠাৎ মনে হলো জান্নাতুল্লাহ কল দিছে। আমি তাড়াতাড়ি করে জান্নাতুলকে কল দিলাম। প্রথমবার রিসিভ করি নাই, দ্বিতীয়বার দিলাম। জান্নাতুল রিসিভ করে বলে, কুত্তা, হাতি, গন্ডার, বান্দর। মনে মনে ভাবতে দেখলাম আমার পরিচয়টা কি জেনে গেছে নাকি সে। কে রে কুত্তা, কথা বলিস না কেন? তোরে আমি কখন কল দিয়েছি আর তুই আমাকে এতক্ষণে কল দিস না কেন? সরি রে, আমি ঘুমিয়ে গেছিলাম রে। আদি জানিস একটা মজার ব্যাপার হলো কি জানিস? না, তুই না বললে কেমন করে জানবো? তোর নাম আর আমার বাবার মালিকের পোলার নাম একই নাম। তাই নাকি? ভালো, তো আর কিছু বলবি? না, আর কিছু বলবো না। তাহলে ফোনটা রাখি বলে কেটে দিলাম। সাথে সাথে মেঘকন্যা কল দিল, বাট বন্ধ। বলে আবারও দিলাম একই কথা, তাই বকা দিতে থাকলাম। তখনই আম্মু, কি রে, কাকে বকা দিচ্ছিস তুই? না মানে আমার বন্ধুকে বকা দিছি। আম্মু সে ফোনটা অফ করে রাখছে। ও আচ্ছা, মারিয়া কি তোকে কোনো ফাইল দিছে? একটা ফাইল দিছে আম্মু। ফাইলটা কি দেখছিস তুই? দেখছি আম্মু,
এই নাও ফাইলে সব কিছু ঠিক আছে। ওকে, বাট তোকে যে এত করে ডাকলাম তুই নিচে আসলি না কেন? আম্মু আমি এই সময় বাথরুমে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই, তুই একটু রেস্ট নে বাবা। বলে কাটে শুয়ে পড়লাম। আম্মু চলে গেল আর আমি ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম তো আসছে না। কি করবো তার সাথে চলে গেলাম, গিয়ে একটা কোণে দাঁড়ালাম। দেখলাম অন্য পাশে ছাদে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখতে অনেক কিউট। আমি বাচ্চার দিকে তাকিয়ে আছি, তখন বাচ্চা বলে, এইভাবে তাকিয়েছেন কেন? তোমাকে দেখতে পরীর মতো লাগে, তাই তাই তোমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে হ্যাঁ করে তাকিয়ে থাকতে আমার লজ্জা করে না বুঝি? আমি পিচ্ছি বাচ্চার কথা শুনে রীতিমতো অবাক। আচ্ছা তুমি চকলেট খাবে? লাভ নাই, আমার আপুর বয়ফ্রেন্ড আছে। আমি আর কিছু না বলে সোজা ছাদ থেকে নেমে গেলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আম্মু ডাকতে থাকলেও আমি বললাম, কি কিছু বলবা? কিছু খাবি? না এখন কিছু খাবো না বলে রুমে চলে গেলাম। আমি একটু পড়লাম। অনেকক্ষণ পরে আম্মু ডাকলো খাবার খেতে। আমি মারিয়া রুমে গিয়ে মারিয়াকে নিয়ে নিচে চলে গেলাম। দেখলাম আম্মু বসে আছে খাবার নিয়ে। ভাইয়া তোমাকে ডাকছি, তুমি কি আসো তো? আমাকে কেন নিয়ে যাচ্ছ? আমার তো ক্ষুধা লাগে নাই। খামো যখন একসাথে খামো। তোদের আসতে এত দেরি হয় কেন? আমি বললাম তোমার মেয়ের জন্য বলে খেতে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল আর আমরা খাবার খেলাম। আমি খেয়ে রুমে চলে আসলাম। আমার ঘুম পাইছে, বিছানায় শুয়ে পড়লাম। কখন যে সকাল হয়েছে বলতে পারলাম না। মারিয়া ডাকাডাকিতে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে মারিয়াকে নিয়ে স্কুলে যাই। এইভাবে কিছুদিন কেটে গেল। মারিয়ারও পরীক্ষা প্রায় শেষ। ওই দিনটা ছিল আমার জন্য স্পেশাল, কারণ দিনটা ছিল ভালোবাসা দিবস, মানে 14 ফেব্রুয়ারি। মারিয়াকে নিয়ে স্কুলে আসলাম। মারিয়াকে তার স্কুল গেটে নামিয়ে দিলাম। মারিয়া চলে গেল। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দেয়। আমি পিছনে ফিরে দেখি, ও মা, মেয়ে তো আমাকে প্রপোজ করেছে। আই লাভ ইউ। আমি বললাম, তুমি এখনো ছোটো, তুমি কিছু বোঝো না রিলেশন কি। বাট তুমি আমার ছোটো বোনের সাথে একই ক্লাসে পড়ো। আমার ছোটো বোন তোমার বান্ধবী, তাই তুমি আমার ছোটো বোন, বুঝেছো? আর তোমার ফুলটা আমি নিচ্ছি, বাট বড় ভাই হিসাবে, ওকে? মেয়ে কিছু না বলে চুপচাপ চলে গেল। গাড়ি নিয়ে স্কুলের সামনে থেকে চলে আসলাম। জানি না আবার যদি কেউ এসে প্রপোজ করে, তাই আগে থেকেই ওইখান থেকে চলে আসলাম। একটা রেস্টুরেন্টে চলে গেলাম কিছু খাওয়ার জন্য। ও মা, রেস্টুরেন্টে জুড়ে জুড়ে কোনো সিট খালি নাই। কি করবো, চলে আসলাম অন্য আরেকটা রেস্টুরেন্টে। দেখলাম খালি আছে, গিয়ে অর্ডার দিলাম। খাচ্ছি, 2 মিনিট পরে নিয়ে আসলো। খাচ্ছি, বিসমিল্লা বলে শুরু করলাম। যেই খাবারটা মুখের সামনে নিলাম, তখনই সামনে দাঁড়িয়ে আছে আদিবা ও তার কিছু ফ্রেন্ড। কেমন আছো আদি? আমার ক্রাশ চলে আসলো। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আদিবা আমার সাথে হাসি দিয়ে কথা বলছে আর ভদ্রভাবে দাঁড়িয়ে আছে আর কেমন আছি বলছে। কি হলো, কিছু বলছো না যে তুমি? না মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি খাচ্ছো? খাচ্ছি। ও ভালো। বলে উঠে গেলাম। চলে আসবো, বলা যায় না কখন কি বলে ফেলে আদিবা। তখন মান ইজ্জত সব যাবে। তার থেকে ভালো আগে থেকে এখান থেকে চলে যাই। যে আসতে যাবো ঠিক তখনই আদিবা বলে, আরে আরে কই যাও তুমি? বসো, আমরা সবাই একসাথে আজ খাবার খামো। মুই বুঝছি আজকে আমার পকেট ফাঁকা করতে চায়। কি করবো, ফোনটা বের করে হ্যালো কই তুই বলে আমি দাঁড়িয়ে গেলাম। কথা বলতে বলতে আদিবার কাছ থেকে একটু দূরে এলাম। ফাও কোনো কল আসে নাই, বাট আমার কাছে কোনো টাকা নাই। তাই আমি আব্বুকে কল দিলাম আর 10,000 টাকা চাইলাম তাড়াতাড়ি করে আমার বিকাশে পাঠানোর জন্য। ওকে পাঠাচ্ছি, বাট যদি টাকা লাগে আমাকে বলবি, কেমন? ওকে আব্বু, বাট জানতে চাই নাই কিসের জন্য আমি টাকা চাইছি। তাড়াতাড়ি করে আবার চলে আসলাম আমার জায়গায়। দেখলাম আদিবা আর তার বান্ধবী খাবার অর্ডার করেছে। সবাই কাচ্চির সাথে 1 গ্লাস করে বুড়হানি আর একটা করে কুক খাচ্ছে। সবার খাওয়া শেষ। তখন আদিবা বলে, আজকে আমাদের পার্টিটা সম্পূর্ণ আদি দিয়েছে, আর সব বিল আজকে আদি দিবে। আর যদি আদি না দিতে পারে তাহলে আদি বলতে পারে, আমি না হয় দিয়ে দিব। সবাই সবার সাথে কথা বলছে। একজন বলে আমি দিতে পারবো না, আরেকজন বলে আমি দিতে পারবো। এরই মধ্যে
ওয়েটার চলে আসলো বিল নিতে। বিল আসলো 5,000। 7জন বান্ধবী মিলে। তখন আদিবা বলে, কি মিস্টার আদি, ক্ষমতা আছে কি তোমার? আমি বললাম, জি ম্যাডাম, আমার আছে, আপনারা চলে যান, আমি বিল দিমু। ওকে ওকে, বাট তুমি দাও, আমরা দেখি। শালি, আমাকে অপমান করতে চাস না? ওকে তাহলে দেখ। আমি বললাম, বাই বাই, আপনারা কি বিকাশে পেমেন্ট করেন? জি স্যার, এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করতে পারেন। ওকে চলেন বলে কেসে গেলাম আর বিকাশে 5,000 তুললাম আর ওয়েটারকে 200 টাকা বকশিস দিলাম আর চলে আসলাম ওই জায়গা থেকে। আদিবা ও তার বান্ধবীরা ভিতরে ছিল। আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আম্মু রান্না করছে, তাই আমি আমার রুমে চলে গেলাম। ফোনটা পকেট থেকে বের করে টেবিলে রাখলাম। সাথে সাথে আমার ফোনটা বেজে উঠলো। ইচ্ছে করছে না ফোনটা রিসিভ করতে, কারণ জান্নাতুল কল দিছে। হয়তো 1-2 বার 3 বার যখন কল দিল ঠিক তখনই ফোনটা হাতে নেই আর দেখি মেঘকন্যা কল দিছে। তাড়াতাড়ি করে রিসিভ করলাম। আপনি কি বিজি নাকি? না, আমি বিজি না। তাহলে কল ধরতে এত দেরি হলো কেন? আসলে আমি বাথরুমে ছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। হাসেন কেন? এমনি হাসি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এতদিন আপনার ফোনটা বন্ধ ছিল, বাট এতদিনে একটা কলও দিলেন না কেন? আসলে আমি একটু অসুস্থ ছিলাম, তাই কল দিতে পারি নাই, সরি। কি হয়েছিল আপনার? তেমন কিছু না, মাথাটা একটু সমস্যা হয়েছে। তো আজকে দিনটা কি মনে আছে? না তো, আজকে কি দিন? জানি না, বাই। এই শুনেন, কি বলেন? আমরা কি আজকে দেখা করতে পারি? দেখা করবেন? আচ্ছা, আজ বিকেলে 4টার সময় বোটানিক্যাল গার্ডেনে। ওকে। বাট তোমাকে চিনমু কি করে? একটা পিক দাও তোমার। পিক দিব না, বাট একেবারে আমাকে সরাসরি দেখবা। তুমি আমাকে চিনতে হবে না, আমি তোমার সামনে হাজির হব। ওকে। তাহলে আমি এখন ফোনটা রাখি। সাথে কলটা কেটে দিল। টাইমটা দেখলাম, মারিয়ার পরীক্ষা শেষ হবে 20 মিনিট পরে। তাই আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হলাম মারিয়ার স্কুলের উদ্দেশ্যে। কিছুটা রাস্তায় যাবার পরে ফোনটা বেজে উঠল। দেখলাম জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করলাম। দোস্ত, আজকে তুই বিকালটা আমাকে সময় দিবি। কেন, কি করবি তুই? না মানে আকাশ চাইছে তার সাথে আজকে বিকালে দেখা করতে, তুই যাবি আমার সাথে প্লিজ দোস্ত। আরে তুই পাগল নাকি? তুই যাবি প্রেম করতে ওইখানে? আমি কি করবো? আর আজকে বিকালে আমার একটু কাজ আছে দোস্ত, সরি রে। আমি জানতাম তুই আমাকে এমন কিছু বলবি। যাবি না সেইটা বল। সত্যি বলছি দোস্ত, আমার একটু কাজ আছে। সাথে সাথে জান্নাতুল কলটা কেটে দিল। আমি 2 বার কল দিছি, বাট রিসিভ করছে না। এরই মধ্যে মারিয়া স্কুলের সামনে চলে আসলাম। কিছুক্ষণ পরে মারিয়া চলে আসলো। দেখলাম মারিয়ার হাতে একগুচ্ছ গোলাপ ফুল। তা দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। মারিয়া আমার কাছে আসতেই আমি বললাম, এই ফুল তোকে কে দিয়েছে? ভাইয়া তুমি রেগে যাও কেন? আর এই ফুল তো আমার না, এইগুলো তো। মারিয়াকে থামিয়ে দিলাম আর বললাম, মিথ্যা বলবি না, কে দিছে তোকে? তখন মারিয়া বলে, আরে ভাইয়া, আমার বান্ধবীরা তো তোমাকে এই ফুলগুলো দিতে বলেছে, তাই আমি এনেছি। আর তুমি আমার উপর রেগে গেলা? সরি মারিয়া, চল বাসায় যাই। বলে মারিয়াকে বাসায় নিয়ে গেলাম। আম্মু বলে, মারিয়া, তোর পরীক্ষা কেমন হয়েছে আজকে? আম্মু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভালো হলেই ভালো, যা ফ্রেশ হয়ে আয় তোরা। আমি আর মারিয়া চলে গেলাম রুমে। গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দেখলাম মারিয়া এসে বসে আছে। আমি গিয়ে চেয়ার টেনে বসলাম। আম্মু খাবার বেড়ে দিল। আমি খাবার খেলাম, খেয়ে উপরে চলে আসলাম। হালকা ঘুম দিলাম। 3টা বাজে ঘুম থেকে উঠলাম। উঠে মুখ দিয়ে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে বাসা থেকে বের হলাম। 3:30-এ আমি বাসার সামনে থেকে একটা সিএনজি নিয়ে গার্ডেনে চলে গেলাম। মেঘকন্যাকে কল দিলাম। সে বলে তার 10 মিনিট লাগবে। আমি 20 মিনিট ধরে বসে আছি। হঠাৎ করে কল দিয়ে বলে, আমি কই? আমি যেখানে আছি সেই জায়গায় নাম বললাম। 2 মিনিট পরে আমার সামনে একটা মেয়ে আসছে। কিছুটা সামনে আসতে দেখলাম, এই সে এখানে কেন? আমার দিকে আসছে। আমি আস্তে করে সরে গেলাম ওই জায়গা থেকে।
সে এখানে কি করছে? জান্নাতুল এখানে কি করছে? হায় হায়, এখন যদি সে আমাকে দেখে ওইখানে তাহলে কি হবে? তাই আমি সেই জায়গা থেকে লুকিয়ে গেলাম। দেখলাম জান্নাতুল আমার জায়গায় দাঁড়িয়ে আছে। তার মানে কি জান্নাতুল হলো মেঘকন্যা? না, জান্নাতুল যদি মেঘকন্যা হয় তাহলে তো আমাকে বলতো সে আমাকে পছন্দ করে। মনে হয় জান্নাতুল আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে নাই। আমি নিশ্চিত জান্নাতুল হলো মেঘকন্যা। তা না হলে জান্নাতুল এখানে কেন আসবে? যাই, তাহলে জান্নাতুলের কাছে যেই প্রথম পা বাড়ালাম তখনই দেখলাম আদিবা আসছে। জান্নাতুলের দিকে হায় হায়, এই মেয়ের কাছে যাওয়া যাবে না। যদি যাই না জানি কি না কি ব্যবহার করবে। বসে তার থেকে ভালো তাদের কথাগুলো এখান থেকে শুনি। আমি এখানে থাকি আর কি করে তা দেখি দুজনের কাছাকাছি আসলো। ওই তুই এখানে কি করছিস? কেন? আমি এখানে আসলে তোমার সমস্যা কি? তুমি এখানে কি করছো? আমার এখানে কাজ আছে, এখানে আমার একটা লোক আসবে। মনে মনে বললাম, তার মানে আদিবা হলো মেঘকন্যা? তাহলে আমি তো শেষ। ও, এখানে একটা লোক আসার কথা। দুইজনের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কে মেঘকন্যা? এখন যদি আদিবা হয় তাহলে সাথে সাথে আদিবাকে ব্লক করে দেবো। আর যদি জান্নাতুল হয় তাহলে বন্ধুত্বের খাতিরে একটা চান্স দেওয়া যায়। মেয়েটা অনেক ভদ্র। তাই আমি মেঘকন্যার ফোনে কল দিয়ে দুজনের দিকে তাকালাম। দেখলাম দুজনের ফোন রিসিভ করলো। হাই হাই, এ কি হলো? আমি হ্যালো বলে কল কেটে দিলাম আর দেখলাম দুজনে ফোন রেখে দিল। আমার মাথায় কিছুই আসছে না, কি করে হতে পারে এরকম? আমি তো পাগল হয়ে গেলাম। আর এইদিকে দুইটা ঝগড়া করা শুরু করে দিল। আমি এখন কি করবো? ওদের মধ্যে কে মেঘকন্যা আর দুইটা বা এখানে কি করছে? কি করে ওদের ঝগড়া বন্ধ করবো? আল্লাহ গো, মাথা আর কাজ করছে না। ওদের সামনে গিয়ে কি ঝগড়া বন্ধ করবো নাকি একেবারে এখান থেকে চলে যাবো? মেয়েদের ঝগড়ার কাছ থেকে দূরে থাকাটা বুদ্ধিমানের কাজ। কখন কি বলে ফেলায় তার নিশ্চয়তা নাই। তাই জন্য জায়গা দিয়ে আমি বের হলাম আর একটা রিক্সা দিয়ে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল দিলাম। মারিয়া দরজা খুলে দিল। ভাইয়া কি হয়েছে? এত টেনশন লাগছে কেন তোমার? কিছু না বলে রুমে চলে আসলাম। এসে শুয়ে পড়লাম। কাটে একটু রেস্ট দিলাম। মাথাটাকে 1 ঘন্টা পরে ফোনটা হাতে নিলাম। দেখলাম মেঘকন্যা 10টা মিস কল দিছে আর মেসেজ দিয়ে সরি বলছে। সরি কেন বলবে? সরি তো আমি বলবো, কারণ তার সাথে কথা না বলে আমি চলে এসেছি। তাই আমি কল দিছি, মেঘকন্যা রিসিভ করে। সরি প্লিজ, রাগ করবেন না। আরে আসলে আমি সরি বলছি। আপনি কেন সরি বলবেন? আপনি আমার জন্য কতক্ষণ অপেক্ষা করছেন, আমি আসতে পারি নাই। আপনি অনেক কষ্ট হয়েছে না? কি? তার মানে মেঘকন্যা আসে নাই? যাক বাবা, বেঁচে গেলাম। কত না টেনশনে ছিলাম আমি। এইটা বুঝি একটা কাজ করলেন আপনি? আমি তো অনেক রাস্তা চলে আসলাম, বাট বাসা থেকে কল আসলো বাবা নাকি হঠাৎ করে শরীর খারাপ হয়েছিল। তাই আমি আবারও চলে গেছিলাম। আপনাকে বলতে ভুলে গেছি যে আমি আসবো না। আঙ্কেল কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাকে দেখতে অনেক ইচ্ছা করছে। প্লিজ দেখা দেন, মনটা ঠান্ডা করে দেন। দুই চোখে আপনাকে দেখে চোখগুলো শান্তিতে ঘুমাতে চায়। দেখতে চান? তবে ওয়েট করেন, দেখা হবে। তবে একদিন সত্যি আপনার সামনে আসবো, আর সেই দিন আপনি নিজে আমাকে খুঁজে নেবেন, আর সেই দিন আমাকে ইচ্ছে মতো দেখবেন। কি যদি আপনাকে আমি কোনোদিন না চিনতে পারি তাহলে কি হবে? তাহলে সব শেষ, আর কখনো আপনি আমাকে পাবেন না। যদি চিনতে পারেন তাহলে আপনি আমাকে দেখতে পারবেন। এত বড় কঠিন শর্ত মানতে পারবো না মেঘকন্যা। তোমাকে দেখার জন্য আমার দুই চোখ পচে আছে, সেটা কি আপনি বুঝেন না? বুঝি। আপনি নিজে আমাকে চিনে নিতে হবে যে আমি যখন আপনার সামনে যাব তখন আমি আমার চেহারা বর্ণনা দিয়ে যাব। তাহলে কি আমাকে চিনবেন না? আমার এত অভিজ্ঞতা নাই যে মেয়ের চেহারা বর্ণনা দেখে তাকে আমি চিনে ফেলবো। এর মধ্যে মারিয়া আসলো আমার রুমে, ডাকতে থাকলো। তখনই মেঘকন্যা বলে, কে আপনার বোন ডেকে নাকি? জি, বাট আপনি আমার পরিবার সম্পর্কে সব জানেন তাই না? আমি হলাম মেঘকন্যা আর আমার সব জানতে হয়। আচ্ছা বাই, আপনি আপনার বোনের সাথে কথা বলেন কেমন? এই শুনেন, বলতে বলতে কল কেটে গেল। আমি মারিয়াকে বললাম ভিতরে আয়। মারিয়া ভিতরে আসলো আর বলে, ভাইয়া কালকে আমার পরীক্ষা শেষ, চলো না কোথাও থেকে ঘুরে আসি আমরা। মায়ের খাবে?
আমার সামনে ফাইনাল পরীক্ষা, আমাকে পড়তে হবে। তোর সাথে কি আমার 12টা বেজে গেছে লেখাপড়ার। এখন কোনো ঘোরাঘুরি চলবে না, বুঝলি? যা এখন পড়তে বস। ওকে। আমি রুম থেকে বের হলাম, দেখলাম আব্বু আম্মু নিচে বসে গল্প করছে। তাই আমি উপরে ছাদে চলে যেতে যাবো, তখনই আব্বু আমাকে ডাক দেয়। আদি, তোর সাথে তো আমার কোনো কথা হয় না। হয়তো তুই বিজি থাকিস, না হয় আমি বিজি থাকি। তো তোর পড়ালেখা কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো আব্বু। ভালো হলে ভালো। এখন আমি আসি। ওকে, যাও। তারপরে আমি চলে আসলাম সোজা ছাদে। আকাশটা আজ অনেক সুন্দর লাগছে। উপর থেকে রাস্তা দিকে তাকালাম, দেখলাম পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছে। আজ যদি আমার একটা থাকতো তাহলে আমিও আজকে ঘুরে বেড়াতাম। নাই বলে আজ বাসায় কি আর করবো, তাই আবার নিজের রুমে চলে গেলাম। নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা সাইলেন্ট করে দেই। 1 ঘন্টা পরে আম্মু এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি মারিয়ার রুমে গিয়ে দেখি মারিয়া পড়ছে। মারিয়াকে বললাম যে আর পড়তে হবে না, এখন খাবার খেতে হবে, নিচে চল। না ভাইয়া, আমার এখন পড়তে হবে, আমি পরে খামো, তুমি গিয়ে খেয়ে আসো। আর পড়তে হবে না তোর, এখন আমাদের সাথে খেতে চল। না ভাইয়া, একটু পরে খামো আমি। চল বলছি। ভাইয়া। একদম চুপ, চল নিচে বলে মারিয়াকে নিয়ে নিচে গেলাম। দেখলাম আব্বু আম্মু খাবার নিয়ে বসে আছে আমাদের জন্য। আমি আম্মুর কাছে বসলাম আর আব্বুর কাছে মারিয়া বসলো। আম্মু খাবার বেড়ে দিল, প্রথমে আব্বুকে, তারপরে আমাকে, তারপরে মারিয়াকে। সবার শেষে আম্মু নিল খাবার। তরকারিও সেম। আমি বললাম আম্মু আগে তুমি তরকারি নাও, তারপরে আমাদেরকে দিও। আম্মু বলে না, আগে তোরা খাবি তারপরে আমি খামো। আমি বুঝতে পারি কেন আম্মু বলে। একটা জিনিস গ্রামে সব থেকে বেশি দেখা যায়, খাবার খাওয়ার সময় আম্মুরা সবার পরে খাবার খায়। আমাদের জন্য, আমাদের যে খাবার খেতে গেলে শর্ট না পড়ে তার জন্য তাদের বাঘটাও আমাদেরকে দিয়ে দেয়। আম্মু তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আম্মু ভাইয়া তো ঠিকই বলেছি, তুমি সবসময় পরে খাবার নেবা আর পরে খাবা। এখন থেকে তুমি আগেই সব কিছু নেবা, ওকে? এখন বুঝবি না, যখন মা হবি তখন বুঝবি সন্তান কি। আর সন্তান খেলে মায়েরও খাওয়া হয়ে যায়। তোরা হলি আমার 7 রাজার ধন, তোরা ঠিক থাকলে আমি খুশি থাকি। আর আমি কি তৃতীয় ব্যক্তি নাকি? আমার কি সন্তানের প্রতি কোনো দায়িত্ব নাই? সব কি মা আর আমি কিছু না? না আব্বু, একটা সংসারে বট গাছটা কিন্তু বাবাই হয়। তোমার জন্য আমরা একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ পাচ্ছি। তুমি আমাদেরকে 2 মুঠ খাবার খাওয়ানোর জন্য অনেক পরিশ্রম করছো। আমাদের একটু সুখে রাখার জন্য তোমার শরীরে অনেক ঘাম জড়াচ্ছ। তোমার এই ঘামের ঋণটাও আমরা শোধ করতে পারবো না বাবা। তোমাকে যে অনেক ভালোবাসি বাবা। জানি না, হঠাৎ করে আম্মু আব্বুকে নিয়ে লিখতে মন চাইছে, তাই লিখলাম। বাট কেউ কিছু মনে করবেন না। আমাদের খাবার আমাদের প্লেটে রয়েছে, বাট আব্বু আম্মুর চোখে অনেক পানি চলে আসলো। আমি বললাম, কি হলো, কান্না করছো কেন? এইটা দুঃখের কান্না না, এইটা সুখের কান্না বাবা। সুখের কোনো কান্না হয় নাকি? হ্যাঁ, এখন বুঝবি না, যখন বাবা হবি তখন বুঝবি। এইসব বাদ দিয়ে আমরা খাবার খাবো কি না সেইটা বলি, আমার পরীক্ষা কালকে। এখনই খাচ্ছি আমরা। এই বলে আমরা সবাই খেতে থাকলাম। সবাই খেয়ে যার যার রুমে চলে গেলাম। গিয়ে আমি ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে মারিয়ার রুমে গিয়ে মারিয়াকে জাগিয়ে দিলাম। নামাজ পড়ে যেন পড়তে বসে। আমি একটু রাস্তায় বের হলাম। অনেক দিন ধরে রাস্তায় বের হই নাই, তাই সকাল সকাল রাস্তা বের হলাম। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সকালটা ভালো লাগছে। সামনে দেখলাম একটা লোক চা বিক্রি করছে। আমি লোকটার কাছে গিয়ে চা চাইলাম। মামা, আমি তো চা বিক্রি করি না, কফি বিক্রি করি। ও, তা কফি দাম কত? মামা, প্রতি কাপ 15 টাকা। ওকে, আমাকে 1 কাপ দাও বলে 1 কাপ নিয়ে 20 টাকা দিলাম। লোকটা আমাকে 5 টাকা দিল। আমি প্রথম চুমকে একটা স্বাদ পেলাম। বাহ, খুব ভালো তো, অল্প টাকার কফি। আমি হাঁটতে হাঁটতে কফি খেলাম আর বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি নাস্তা বানিয়ে রেডি করে রেখেছে মারিয়া। ও চলে এসেছে।
আসলে দুইজনই নাস্তা করে গাড়ি নিয়ে বের হলাম। মারিয়ার স্কুলের সামনে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা পার্কে যাই। ফোনটা বের করে প্রথম জান্নাতুলকে কল দেই। জান্নাতুল রিসিভ করে বলে, আপনি যাকে কল দিয়েছেন সে এখন ব্যস্ত আছে, অনুগ্রহ করে একটু পরে কল করেন। সরি, আসলে কালকে ফোনটা সাইলেন্ট ছিল, যার কারণে কারো ফোন রিসিভ করতে পারেনি জান্নাতুল। আসলেই তুই দিন দিন কেমন কেমন যেন হয়ে যাচ্ছিস। কেমন হচ্ছে? আগের মতো আর আমাকে সময় দিস না তুই। আসলে আমি কিছুদিন ধরে ব্যস্ত আছি, যার কারণে তোর সাথে সময় দিতে পারছি না। বুঝছি। আচ্ছা, কাল তুই বিকালবেলা কই ছিলি রে? কেন? এমনি বল না, কই ছিলি? কালকে আমি বিকালে বোটানিক্যাল গার্ডেনে গিয়েছিলাম আকাশের সাথে দেখা করতে। ও আচ্ছা, তার সাথে কি আর অন্য কেউ ছিল? আচ্ছা বলতো, আগে তুই কি আমাকে দেখেছিস নাকি? না, আমি যদি দেখতাম তাহলে তো তোর কাছে আসতামই, তাই না? তাও তো ঠিক। আরে বলিস না, কালকে আদিবার সাথে দেখা, গার্ডেনে দেখা। সে এসে আমার সাথে ঝগড়ায় লেগে গেছে। কেন, সে তোর সাথে ঝগড়া লাগছে? ও আচ্ছা, এই কাহিনী। তাই তো বলি, একসাথে কিভাবে দুজনে কথা বলে। তারপরে কি হলো? তারপরে কষিয়ে একটা থাপ্পড় মারি আর চলে আসি। আকাশকে ফোন করে বলে দিয়েছি যে আজকে দেখা করতে হবে না, আর তোকে কাল রাতে এইটা বলার জন্য আমি কল দিয়েছিলাম। আচ্ছা, কলটা রাখি, একটু পরে কল দিমু। একটা কল এসেছে বলে কেটে দিলাম। দেখলাম মেঘকন্যা কল দিছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাডাম। স্যার কি করেন আপনি? ম্যাডামের কথা ভাবছি, ম্যাডাম কখন কল দিবে। স্যার মনে মনে ভাবছে, তাই তো কল দিলাম। ম্যাডাম কি নাস্তা করেছেন নাকি ঘুমাচ্ছেন? না, নাস্তা করে আপনাকে কল দিলাম। আচ্ছা বলেন, আজকে মিট করি। আমি আপনাকে না দেখে পাগল হয়ে গেছি। কি না দেখে পাগল হয়ে গেছেন? আর দেখলে তো না জানি কি করে বসেন, আল্লাহ ভালো জানে। আপনি সব সময় ফান করেন কেন? সত্যি আপনাকে দেখতে মন চাইছে। প্লিজ, আপনার কণ্ঠটা শুনলে সত্যি আমি পাগল হয়ে পড়ি। সেটা আপনি বুঝেন না। পাগল হবার কি আছে এখানে? আর বললাম না আমি আপনার সামনে আসবো না, আপনাকে খুঁজে নিতে হবে, তাহলে আমাকে দেখতে পারবেন। আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিলাম। চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম, তার উপরে একটু হাঁটলাম। 4টা কল দিছে, আমি ধরি নাই। সব সময় একটা কথা ভালো লাগে না। আমি গাড়ি নিয়ে বাসায় গেলাম, গিয়ে টিভিতে একটু কার্টুন দেখলাম। মোটু পাতলু দেখে নিজে নিজে হাসতে থাকলাম, মনটাও ভালো হয়ে গেল। মোটু পাতলু শেষে রুদ্র দেখলাম। রুদ্র দেখতে মারিয়ার স্কুলের সময় পার হয়ে গেছে, আমার খেয়ালই নেই। আম্মু আমাকে বলে, মারিয়ার পরীক্ষা তো শেষ 7 মিনিট আগে, তুই এখানে কার্টুন দেখছিস? আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে মারিয়ার স্কুলের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া, আমি স্কুলের সামনে গাড়ি নিয়ে চলে গেলাম। গিয়ে দেখি পরীক্ষা শেষ, সবাই বের হয়ে গেছে। আমি গেটের সাথে দেখলাম মারিয়া দাঁড়িয়ে আছে। আমি মারিয়ার সামনে গেলাম, গিয়ে দেখি একটু দূর থেকে মারিয়াকে একটা ছেলে দেখছে আর ফোন দিয়ে পিক তুলছে। এটা থেকে আমার মাথাটা সাথে সাথে গরম হয়ে গেছে। আমি ওই ছেলেটার কাছে গিয়ে বললাম, এই যে ভাইয়া, আপনি ওই মেয়ে পিক তুলেন কেন? আর ওকে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? আমার রাগটা কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে ছেলেটার হাত থেকে ফোনটা নিয়ে একটা আছাড় দিয়ে ভেঙে ফেললাম। এটা কি করলে তুমি? একদম ঠিক কাজটা করছি, শালা ইফটিজিংকারীর বাচ্চা বলে ওর গাড়ি একটা চল বসিয়ে দিলাম। সাথে সাথে সেও আমাকে মারতে থাকে। আমিও মারিয়ে আমাকে ডাকছে। কে শুনে কার কথা? অনেক লোক জমা হয়, সবাই মারামারি দেখছে, বাট কেউ কোনো কথা বলছে না। এক পর্যায়ে পুলিশ এসে আমাদের মারামারি বন্ধ করে, আর সব লোকও ওই জায়গা থেকে সবাইকে সরিয়ে দেয় আর আমাদের মারামারি বন্ধ করে দেয়। আমাকে আমার রাস্তা আর ওকে ওর রাস্তায় পাঠিয়ে দেয়। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, নেক্সট টাইম যদি পাই তাহলে আর তোর রক্ষা নাই। আচ্ছা ভাইয়া, তুমি শুধু শুধু মারামারি করতে গেলে, ছেড়ে গেল তো তোমার শার্টটা? শুধু শুধু মানে, তুই আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তুই জানিস না? তোর দিকে কোনো বকাটা ছেলে চোখ দিবে আর আমি চুপচাপ থাকবো? আমি থাকতে তোর কোনো ক্ষতি করবে তা কখনো হয়? টি শার্টে ছিঁড়ে গেছে তো কি হয়েছে, আবার কিনু। এখন চল বাসায়। বাসায় যাওয়ার পরে আম্মু যদি বলি তোমার টি শার্ট ছিঁড়লো কেমন করে, তাহলে কি বলুন?
ভালো কথা মনে করাইছিস। এখন শপিং মলে গিয়ে একটা টি শার্ট কিনবো, চল। বলে আমি গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে গেলাম। মারিয়াকে গাড়িতে রেখে আমি শপিং মলের ভিতরে গিয়ে একটা টি শার্ট কিনলাম 550 টাকা দিয়ে। ইজি থেকে আমি টি শার্ট নিই। দোকান থেকে বের হবো তখনই দেখি আদিবা আমার সামনে। আরে আদি যে, কেমন আছো তুমি? জি ভালো। তো কি কিনলে? এই যে গাড়ির যে টি শার্টটা আছে সেটা কিনছি। ও, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কই তোমার জান্নাতুল? তাকে তো দেখছি না। আমার মানে, আর জান্নাতুল কি সবসময় আমার সাথে থাকবে নাকি? না মানে তুমি তো আবার জান্নাতুলকে ছাড়া চলতে পারো না। আচ্ছা, তুমি ভার্সিটিতে আসো না কেন? কি হয়েছে তোমার? একটু সমস্যা আছে, তাই ভার্সিটিতে যাওয়া হচ্ছে না। ও আচ্ছা, চলো আজকে আড্ডা দেই। না, আমার একটা কাজ আছে বলে চলে আসলাম। আর ভাবছি আদিবা আমার সাথে এত ভালো ব্যবহার করছে, এইসব ভাবতে ভাবতে গাড়ির কাছে আসলাম। গাড়িতে উঠে বসলাম, তখনই মারিয়ে। মাইয়া এত দেরি করে আসলে কেন? আরে সার দেখে কিনতে হবে না? তাই বলে এতক্ষণ? আমার ক্ষুধা লাগছে না। সরি মারিয়া। আচ্ছা চল, এখনই বাসায় চলে যাচ্ছি বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দিল। কি রে, এত দেরি হলো কেন তোদের আসতে? আম্মু, মারিয়ার পরীক্ষা শেষ হতে একটু দেরি হয়েছে, তাই তো লেট হয়েছে। মারিয়া, নাকি তোর যেতে দেরি হয়েছে? আম্মু, তুমি কথা বলবা নাকি খাবার খেতে দিবা? আমার অনেক ক্ষুধা লাগছে। তাহলে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি, কেমন? ওকে আম্মু বলে উপরে চলে গেলাম। গিয়ে আমি ফ্রেশ হয়ে ফোনটা বেজে উঠলো। দেখলাম জান্নাতুল কল দিছে। ফোনটা রিসিভ করলাম। আদি, আজকে একটু দেখা করতে পারবি? আচ্ছা, কখন দেখা করবি বল? 4টে বাজে, শহীদ মিনা আসবি, কেমন? ওকে আচ্ছা, রাখি এখন, খাবার কামো, বাই বলে কেটে দিলাম। আর নিচে চলে গেলাম। গিয়ে দেখি মারিয়া বসে আছে খাবার নিয়ে। আমি গিয়ে চেয়ারে বসলাম। সাথে সাথে বিরিয়ানি গ্রান নাকে চলে আসলো। আমি আম্মুকে বললাম, আম্মু আগে বলবা না তুমি যে বিরিয়ানি রান্না করছো? আগে বললে কি করতি? ফ্রেশ না হয়ে আগে বিরিয়ানি খাইতাম, তারপরে ফ্রেশ হতাম। আম্মু, তোমার পোলা এত নাদান কেন? আম্মু আগে বিরিয়ানি দাও, পরে তোমার মেয়ের 7 জনের সাথে কথা বলছি। আচ্ছা দিচ্ছি বলি আমাকে বেড়ে দিল। তারপরে মারিয়াকে আমি দেখলাম, মারিয়াকে একটু মাংস বড় টুকরা দিছে। আমি সাথে সাথে আমাকে বললাম, আম্মু তুমি তোমার মেয়েকে বেশি করে মাংস দিছ আর আমাকে ছোটো মাংস দিছ, আমি খামু না। আম্মু, দেখছো তোমার ওই ছেলের কাহিনী? তোমার পোলাটাকে এতগুলো মাংস দিয়েছো, আমি একবারও বললাম না যে এত মাংস কেন দিয়েছো, আর আমাকে একটু বড় মাংসের টুকরো দিয়েছো বলে কি বলছে? ওকে আদি, তোকে দিছি আরেক টুকরা মাংস, খা তুই। না আম্মু, তোমার পোলাকে যদি দাও তাহলে আমাকেও বিরিয়ানি মাংস দিতে হবে। না, যদি মারিয়াকে মাংস দাও তাহলে আমি বিরিয়ানি খামো না। আম্মু আমাদের সামনে থেকে প্লেটটা নিয়ে বলে, ওকে তোদেরকেও বিরিয়ানি খেতে হবে না, তোরা ভাত খাবি এখন। বলে আম্মু বিরিয়ানি প্লেট নিয়ে যাচ্ছে। আম্মু নিও না, আমার মাংস লাগবে না। না, তোরা শুধু কাহিনী করিস সব সময়, আর বিরিয়ানি খেতে হবে না। প্লিজ আম্মু, আমার আর মাংস লাগবে না, আর মাংস বেশি খাওয়ান ভালো না। তুমি বরং মারিয়াটাকে নিয়ে যাও, সে মনে হয় বিরিয়ানি খাবে না। কুত্তা বেড়া, এ তো নিজের প্লেটটা ঠিকই নিয়ে নিশ্চয় আমাকে বলিস যে খাবার খাবো না। এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। মারিয়া প্লেট হাতে নিয়ে কিছুটা বিরিয়ানি খেলো, আর আমি 2 প্লেট শেষ করে নিলাম। মারিয়া খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম। আরাম করে একটা ঘুম দিলাম। ঘুম ভেঙে গেল 3:40 মিনিটে। আমি তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। 3:55 মিনিটে গিয়ে দেখি জান্নাতুল বসে আছে। আমি তার কাছে গেলাম। গিয়ে দেখি জান্নাতুল ফোনে কথা বলে আমাকে দেখে জান্নাতুল ফোন কেটে দিল। আজকাল একটু বেশি বিজি থাকিস, তাই না? তোকে বললাম না আমার ছোটো বোনের পরীক্ষা আছে, কেন ডাকছিস আমাকে একটু বলতো। পরিবার আসবে কিনা জানি না, বাট আমি আসবো। না, পরিবার সহ আসবি, ওকে? চেষ্টা করবো যাতে আসে। ওকে চল একটু হাঁটি।
আমি বললাম চল বলে একটু হাঁটলাম, সাথে বুদ্ধিজীবীর কবরস্থানও ঘুরে আসলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে, তাই জান্নাতুলকে বললাম চল এইবার বাসা যাওয়া যাক। আমি জান্নাতুলকে একটা রিক্সা করে দিলাম আর আমিও একটা রিক্সা নিয়ে বাসা চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু চলে এসেছে। বাসার ভিতরে প্রবেশ করলাম, দেখলাম আব্বু মনটা ভালো না, তাই আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে আমাকে ডাকলো যে আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে যা বলে তা শুনে তো আমি অবাক। আমি চুপচাপ করে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু এসে আমাকে ডাকলো যে আব্বু নাকি আমাকে ডাকে। আমি আব্বুর রুমে গেলাম, তখন আব্বু আমাকে যা বলে তা শুনে তো আমি অবাক। কারণ আব্বু তখন বলেছে, আজকে আমার এক বন্ধুর ছেলেকে মারিয়ার স্কুলে পাঠাইছি। মারিয়াকে দেখে পছন্দ করে ফেলছে আমার বন্ধুর ছেলে। কে যেন তার অবস্থা খারাপ করে দিছে, তার ফোনটাও খারাপ করে দিছে। কি তুমি এই কাজটা কীভাবে করলা? আমাকে বলার প্রয়োজন মনে করো নাই? ছেলেকে তোমরা সোজা স্কুলে পাঠিয়ে দিলা আর আমি জানি না? কেন, তোর আম্মু বলে নাই তোকে? আসলে আমার মনে ছিল না। কি মনে থাকে তোমার? মারিয়া এখন ছোট আর সে পড়তে চায়। এখন বিয়েটা বন্ধ করো তোমরা। না, আমি আর কোনো ঝামেলা চাই না। মারিয়ার জন্য তুই অনেক মারামারি করছিস, জানি না কবে তুই আবার মারিয়ার জন্য মানুষ খুন করে ফেলিস। তাই আমি মারিয়ার বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, লেখাপড়া শেষ করে আইছে। ছেলেটা অনেক ভালো না চাই। এখন মারিয়ার বিয়ে বন্ধ মানে বন্ধ। আর শোনো, তোমার বন্ধু ছেলেকে আমি মারছি আর সে আমার বোনের পিক লুকিয়ে লুকিয়ে তুলছে, তাই তার ফোনটা ভেঙে ফেলছি। কি? আগে যদি বলতা তাহলে এমন কিছু হতো না, বাট মারছে কে তো? সে যদি দেখতে চাইতো তাহলে সে বাসায় এসে দেখে যাবে, স্কুলের সামনে কি? বলে আমি রুমে চলে আসলাম। তখন মারিয়া, ভাইয়া আসমু? আয়, কিছু বলবি? ভাইয়া পরীক্ষা তো আমার প্রায় শেষ, চলো না কোথাও থেকে ঘুরে আসি।